বেজিংয়ের গ্রেট হল অব দি পিপলে লাল গালিচা সংবর্ধনা পেলেন ভ্লাদিমির পুতিন। দুই দেশের সম্পর্ক যে কতটা গভীর তা মনে করিয়ে দিতে ভোলেননি শি জিনপিং। আর প্রাণোচ্ছল হাসিতে তার জবাব দিয়েছেন পুতিন। বৈঠকের আদ্যপান্ত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দুই দিনের রাষ্ট্রীয় সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন চীনে। প্রথম বৈঠকের সময় উন্নয়নের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করা উচিত বলে একমত হয়েছেন দুই নেতা। খুব অল্প সময়ের জন্য বৈঠকে বসেছিলেন দুই প্রেসিডেন্ট। সে সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, পারস্পরিক রাজনৈতিক আস্থা এবং কৌশলগত সহযোগিতা গভীর করতে পেরেছে দুই দেশই। এ সময় চীনের প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং গুরুত্বপূর্ণ বিশ্বশক্তি হিসেবে একটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করা উচিত চীন ও রাশিয়ার। জবাবে আগামী বছর শি জিনপিংকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান পুতিন। তিনি বলেন, বেইজিং ও মস্কোর মধ্যকার সম্পর্ক বিশ্ব রাজনীতির স্থিতিশীলতায় সহায়তা করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবেই কাজ করবে বলে জানান পুতিন। আমাদের সম্পর্ক এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে, যা একটি সত্যিকারের অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতার মডেল হিসেবে কাজ করছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার চালিকা শক্তি হল জ্বালানি খাতে রুশ চীন সহযোগিতা। মধ্যপ্রাচ্যের সংকটের মাঝেও রাশিয়ার জ্বালানি ক্ষেত্রে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে তার ভূমিকা বজায় রেখেছে। পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ে আমাদের সহযোগিতা আন্তর্জাতিক মঞ্চে অন্যতম প্রধান স্থিতিশীলতা রক্ষা করে আসছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সংকটময় মুহূর্তে আছে বলে একমত হয়েছেন তারা। তবে এখন পরিস্থিতি শান্তির দিকে যাচ্ছে বলেও মনে করেন তারা। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনী এবার বড় ধরনের চমক দেখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান প্রথমবারের মতো ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী। এদিকে ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংঘাত থেকে ইরানের যে অভিজ্ঞতা হয়েছে তাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে বড় চমক অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান প্রথমবারের মতো ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী। এছাড়া আবারও হামলা হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই সতর্ক বার্তা দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ করার ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সাথে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ পরিস্থিতির কারণে ক্লান্ত এবং তারা একটি শান্তি চুক্তি করতে মরিয়া। আমরা খুব দ্রুত ইরানের সাথে যুদ্ধ শেষ করতে যাচ্ছি। তেহরান একটা চুক্তিতে আসতে এতটাই মরিয়া যে এসব নিয়ে তারা এখন ক্লান্ত। ৪৭ বছর আগেই এটা হওয়া উচিত ছিল। এ ব্যাপারে কারো কিছু একটা করা উচিত ছিল, আর এটা হবেই এবং খুব দ্রুতই শেষ হবে। অপরদিকে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং কোনো পক্ষই সামরিক অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী নয়। তারপরও যদি ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছে। আমরা মনে করি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। ইরান একটি চুক্তিতে আসতে চায়। মার্কিন প্রেসিডেন্ট যেভাবে বলেছেন সেভাবে এটি নিয়ে আলোচনা করেছি। আমরা বেশ ভালো অবস্থানে আছি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৪৭ বছর ধরে বিদ্যমান সম্পর্কটিকে নতুন করে শুরু করার একটি সুযোগ আমাদের সামনে রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে অন্তত 10টি মাইন শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে CBS নিউজ। এছাড়া প্রায় 2 মাসের বেশি পারস্য উপসাগরে আটকে থাকা 40 লাখ ব্যারেল জ্বালানি তেল নিয়ে অবরুদ্ধ হরমুজ প্রণালী পেরিয়ে এসেছে চীনের 2টি সুপার ট্যাঙ্কার। নাহিদা রিন্থি, ৭১।
ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। দের কানুন শহরের একটি বাড়িতে চালানো এক হামলায় ৩ জন শিশু ও ৩ জন নারী নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নাবাতিহা ও টায়ার জেলায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গত মার্চ মাস থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে হিজবুল্লাহ বলছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর পাশাপাশি উত্তর ইসরায়েলের সীমান্তের কাছে অবস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৫৪টি জাহাজের মধ্যে ৪০টি জাহাজ আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। একই সঙ্গে প্রায় ৩০০-র বেশি মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টকে আটক করা হয়েছে। তবে বহরের বাকি জাহাজগুলো এখনও গাজার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই ত্রাণ বহরের ২টি নৌযান লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে আয়োজক সংগঠন এক বিবৃতিতে জানায়, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকার কর্মী, চিকিৎসা কর্মী ও স্বেচ্ছাসেবীকে নিয়ে মোট ৫৪টি জাহাজের এই আন্তর্জাতিক বহরটি দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট। এই প্রস্তাব পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি ৫০ থেকে ৪৭ ভোটের ব্যবধানে অনুমোদন দেওয়া হয়। এতে কয়েকজন রিপাবলিকান সিনেটর ও ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। ১০০ সদস্যের সিনেটে চূড়ান্ত ভোটে পাশ হলেও এটি রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেতে হবে। এরপর ট্রাম্প ভেটো দিলে সেই ভেটো বাতিল করতে সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই ২/৩ সমর্থন প্রয়োজন হবে। এর আগে চলতি বছর একই ধরনের ৭টি প্রস্তাব সিনেটে আটকে দিয়েছিলেন ট্রাম্পের দল রিপাবলিকান। প্রতিনিধি পরিষদেও ৩টি প্রস্তাব অল্প ব্যবধানে নাকচ হয়। আবারও রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। আর এবার এই মেয়াদ ৩০ দিনের জন্য বাড়িয়েছে ওয়াশিংটন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্র রাশিয়ার সমুদ্রপথে পরিবাহিত তেল কেনার অনুমতি দেয়া নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। জ্বালানি সংকটে থাকা দেশগুলোকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। কিন্তু বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং তেলের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ওয়াশিংটন আবারও এই সময় বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রেজারি বিভাগ নতুন করে ৩০ দিনের জন্য একটি নোটিশ জারি করেছে। নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বিমান ও স্থল অভিযানে গত ৩ দিনে জঙ্গি গোষ্ঠী আইএসের কমপক্ষে ১৭৫ জন সদস্য নিহত হয়েছে। নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত মার্কিন নাইজেরীয় যৌথ বাহিনী ১৭৫ জন আইএস জঙ্গিকে নির্মূল করেছে। আইএস সদস্যদের হত্যার পাশাপাশি নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় গোষ্ঠীটির বেশ কয়েকটি চেক পয়েন্ট, অস্ত্রাগার, লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গের ফলতা আসনের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পরেও এক্সে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশনা রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। জাহাঙ্গীরের ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা গেছে পদ্ম শিবিরের কর্মী এবং সমর্থকদের। গত ২৯ এপ্রিল ছিল রাজ্যের শেষ দফা বিধানসভা ভোট। ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে আতর, কালি, টেপ লাগানোর মতো অভিযোগ পায় কমিশন। পুনর্নির্বাচনের দাবি তোলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তৎকালীন বিদায়ী বিরোধী দলনেতা জানান, ফলতার খবর পেয়ে তার মনে হয়েছে কমিশনের উচিত ওই কেন্দ্রে আবার ভোট করানো। এরপর কমিশন পুনরায় নির্বাচনেরই সিদ্ধান্ত নেয়। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে মঙ্গলবার রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মোদি জানান, তার সফরের মূল উদ্দেশ্য ভারত ইতালি সহযোগিতা বাড়ানো, বিশেষ করে ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। আজ প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এছাড়া যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি
আনহুই, হুনান সহ আরও বেশ কিছু প্রদেশের বিভিন্ন এলাকায় এই শহরে ভূমিধস, ব্যাপক বন্যা ও জলাবদ্ধতা সহ বৃষ্টিজনিত বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে আছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে তারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য 15টি ইউনিয়ন বরাদ্দ দিয়েছে। অন্যদিকে হুবেইয়ের মধ্যাঞ্চলীয় শহর জিংঝোয়ের অনেক বাসিন্দা হাঁটু সমান বন্যার পানিতে আটকা পড়েছে। রাস্তায় থাকা বহু গাড়ি প্রায় ডুবে গেছে। এছাড়া চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংশিতে ভারী বৃষ্টির মধ্যে 15 কৃষি কর্মীকে বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যা কবলিত নদীতে পড়ে যাওয়ার পর 10 জনের মৃত্যু হয়। পেরুর ইকা এলাকায় 5.9 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। এতে একটি স্থানীয় কবরস্থান ক্ষতিগ্রস্ত হয় এবং সমাধিস্থলের দেয়াল ধসে কফিনগুলো উন্মুক্ত হয়ে পড়ে। কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সারাজা কবরস্থানে। সান বেনিতো অংশের প্রায় 20টি সমাধিস্থল ধসে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আমাদেও হাভিয়ের ফ্লোরেস উদ্ধার কার্যক্রম সমন্বয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন। রাজধানী লিমা এবং অন্যান্য নিকটবর্তী অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।